মাসুম ঢাকায় যাওয়ার পর থেকে ওর পরিবর্তনটা আমি বুঝতে পারতেছিলাম। যেই মানুষ আমার সঙ্গে ১ ঘন্টা কথা না বলে থাকতে পারতো না, ঢাকায় আসার পর থেকে জান আমি ব্যস্ত আছি, গোসলে গেছি, বই পড়তেছি, ভাত রান্না করতেছি, বাহিরে গেছি, ঘুম থেকে উঠি নাই, জান রাগ করো না, একটু পরে কথা বলবো, আই লাভ ইউ জান, এগুলা ভয়েস দিয়ে দিয়ে রেখে দিত। কিন্তু আমি বুঝতে পারতাম ও আমাকে ফোন দিত না। ও চাকরি নেওয়ার ৩ মাস পরে ওর চাকরিটা চলে যায়। ঢাকায় থাকা, খাওয়া, ওর হাত খরচ, বাসা ভাড়া সব টাকা আমি পাঠিয়ে দিতাম। অথচ সেলাই মেশিনের কামাই করে ১০ টা টাকাও আমার স্বামীকে আমি কোনোদিন দেইনি। বরঞ্চ আমার স্বামীর সংসার থেকে কাটমানি করে সবসময় মাসুমকে আমি হাত খরচ দিতাম। শীতের সময় নিজের শীতের সোয়েটার না কিনে ওই টাকা মাসুমকে দিতাম। খুব শান্তি পেতাম আমি। আমার শীত তখন শীত মনে হতো না। এমন ঈদ গিয়েছে আমার স্বামী আমাকে টাকা দিয়েছে 3 পিস কেনা, আমি 3 পিস কিনি নাই। মাসুমকে পাঠিয়ে দিয়েছি। ও মনে হয় বুঝতে পেরেছিল কিনা জানি না, তবে ক্যাটকাটানি দিনে দিনে আরো বেড়ে চলেছিল। আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। তুই কি করতে চাস, তুই কেন আমাকে কাছে আসতে দিতে চাস না, এগুলো আমার স্বামী খুব বলতো। তবে আমি এড়িয়ে চলতাম, আমার তো ভালোবাসার মানুষ আছেই। মাসুমকে যখন আমি বলি তুমি আমার কাছ থেকে সরে যাচ্ছ জান, তখন মাসুম বলে আরে না জান, তাহলে আমি বলি তুমি আমাকে এখনই বিয়ে করো। তখন মাসুম আমাকে বলে একটু সময় দাও জান, আমার লেখাপড়াটা শেষ হোক। আমি মাসুমকে বলি আমি অনেক ধৈর্য ধরেছি, আমাদের সম্পর্কর বয়স ৩ বছর। আমি যখন কান্নাকাটি করি বলি আমি নিজেকে শেষ করে দিব, আমার মান সম্মান তো কিছুই নাই, তোমার জন্য আমি সব হারিয়েছি। তখন মাসুম বলে আচ্ছা জান, তোমার স্বামীকে ডিভোর্স দাও, আমি তোমাকে বিয়ে করাবো। ও ঢাকা থেকে টাঙ্গাইল আসে, চাকরি তখন ছেড়ে দেয়। আমার টাকায় ওই ঢাকায় থাকে। আমি যেই টাকা পাঠিয়ে দেয় ওই টাকাতে বাসা ভাড়া দেয়, খাওয়া দাওয়া, হাত খরচ সবকিছুই সম্পূর্ণ আমি চালাচ্ছি। তবু আমি বলেছি প্রয়োজনে আমি কাজ করে খাবো, তবু তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দাও। মাসুমকে সঙ্গে করে নিয়ে যায় টাঙ্গাইল শহরে, উকিলের কাছে আমার স্বামীকে আমি ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পরেও কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছি, আমার স্বামী কিছুই জানে না আমি যে তাকে ডিভোর্স দিয়েছি। ১৫ দিন পর ডিভোর্স লেটার আসে। ১০ দিন আমার স্বামীর বাড়িতে ছিলাম। আমি যখন বলি তুমি না বলছো আমাকে বিয়ে করবা, তাহলে আমাকে বিয়ে করো, এখন নিয়ে যাও, তখন মাসুম আমতা আমতা, আজ না কাল, কাল না পরশু তরশু, এরকম। আমি বুঝতে পেরেছিলাম যে মাসুম আমার সঙ্গে কিছু একটা লুকাচ্ছে। ও আমার সঙ্গে ঠিকভাবে ফোনে কথা বলতো না, মেসেজ করতো না। যেই মানুষ ওয়াশরুমে গেলেও আমার সঙ্গে কথা বলতো, সে ঢাকায় যাওয়ার পর থেকে আমার সঙ্গে কথা বলা কমিয়ে দেয়। শুধু অজুহাত দেখায়, এই সেই, বাহিরে আছি, একটু পরে ফোন দিচ্ছি, ভাত রান্না করতেছি, ঘুমাইছি, ঘুম থেকে উঠি নাই, ভয়েস দিত শুধু। মাসুম শুধু আমাকে ভয়েসই দিত, ফোন দিত না। আমার দিনে দিনে সন্দেহটা আরো বেড়ে চলে। আমি মাসুমকে ফোন দিয়ে বলি তোমার ফোনে কি আছে আমি দেখতে চাই, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক জড়িয়ে গেছো? মাসুম বলে সিসি না না জান, কখনোই না। আমি বলি তুমি যদি সম্পর্কে না জড়াও তাহলে তুমি আমাকে স্ক্রিন শেয়ার দাও, আমি দেখবো। মাসুম দেখাতে রাজি হয় না। তারপর আমিও মাসুমকে জোরাজুরি করি, কান্নাকাটি করি, কয়েকটা খারাপ ভাষা বকায়ও দেই। তুই দেখাবি না, তোর জন্য তো আমি সব শেষ করে ফেলেছি, এখন কি আর বাকি আছে? সাধারণ একটা স্ক্রিন শেয়ার দেখালে তো সমস্যা কি? কিন্তু তখন মাসুম বাধ্য হয়ে একরকম স্ক্রিন শেয়ার করে। যখনই মেসেঞ্জারে যায় আমি একটা মেয়ের নাম দেখতে পাই, ও তাড়াতাড়ি করে স্ক্রিন শেয়ার অফ করে দেয়। আমি তখন রাগারাগি করি, কান্নাকাটিও করি, তুই অন্য মেয়েদের সাথে কথা বলিস, মেসেঞ্জার আমাকে দেখা। কিন্তু মাসুম তখন আর আমাকে মেসেঞ্জার দেখায় না, আর বলে জান তোমাকে একটা কথা তো লুকাইছি, তুমি আমাকে মাফ করে দিও, আমি একটা মেয়ের সঙ্গে ৩ মাস ধরে কথা বলি। এটা শোনার পর মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, আর আমার মাথার উপরে কোনো আকাশ নাই। কি বলে ও, ওর জন্য আমি সমাজদের কাছে আজ কলঙ্কিত। স্বামী সংসারে স্বামীকে ঠকিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক ৩ বছর করেছি, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রেখেছি, সবার কাছে আমি কালারিং। আর যদি এটা কেউ জানতে পারে, সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বঞ্চিত করে ফেলবে। আর ও নাকি বলে আর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে। ওর প্রতিটা কথা আমার কলিজায় যে বিঁধতেছে, মনে হয় তীর দেখেও আমার কলিজায় ঘুতা দিচ্ছে। আমি ওর জন্য সবকিছু হারিয়েছি, ও নাকি এখন আমাকে ফেলে আরেকটা মেয়ের সাথে ৩ মাস ধরে কথা বলে। আমার বাঁচার কোনো উপায় নেই, আমি তো এই সমাজের মুখ দেখাতে পারবো না। আমি তখন বলি ভিডিও কলে তোমাকে আমি রেখে আমার নিজের জীবন শেষ করে দিব। আমার ডিভোর্সের পর আমার স্বামীর বাড়িতে আমি ১০ দিন ধরে পড়ে আছি, তুমি আজ না কাল, কাল না পরশু, কবে জানি ডিভোর্স লেটার চলে আসে। তখন মাসুম বলে জান ওইটা ছিঁড়ে দাও, তোমার স্বামী জানতে পারবে না যে তুমি তাকে ডিভোর্স দিয়েছো। প্রতিটা কথাই যেন আরো অযুক্তি ছিল। আমি তখন বলি এটা অসম্ভব, মানুষটাকে আমি অনেক ঠকিয়েছি, ভালো একজন মানুষ, হ্যাঁ সে ক্যাটক্যাট করতো, তবে তার চরিত্র খারাপ ছিল না, আমার এর পক্ষে কোনোদিনও সম্ভব না, তোমাকে ভিডিও কলে রেখে আমি নিজেকে শেষ করে দিব। তখন মাসুম বলে জান এগুলো করো না, আমি তোমাকে বিয়ে করব, কালকে সরিষা বাড়ি এসো। আমি একাই চলে যাই সরিষা বাড়ি, সে বলেছে বিয়ে করবে। আগে যে জায়গাটা বসতাম ঠিক সেই জায়গাটাই সে বসায়, আমার হাতটা ধরে বলে জান
তোমার কাছ থেকে আমি অনেক কিছু লুকাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবা না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার কথা ফিরাতে পারবা না। সে তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য, এটা মিথ্যা না। আমি তোমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওর এই কথা শুনে মনে হয় আমার পায়ের নিচে মাটি আবারও সরে গিয়েছে। ওকে আমি তখন তুই করেই বলি, আমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবি মানে? আমি কি পতিতা? আমি কি পতিতালয়ের মহিলা যে আমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবি, অথচ বিয়ে করবে আরেকজনকে? সে তখন বলে, আমার বাবা মা তোমাকে কখনোই মেনে নিবে না, এই সমাজে আমি কিভাবে মুখ দেখাবো? তখন আমি মাসুমকে তুই করেই বলি, যখন শারীরিক সম্পর্ক করছিলি তখন তো বলতেছিলি যে আমার পরিবার তোমাকে মেনে নিবে, তোমার জন্য আমি দুনিয়া ছেড়ে দিব। আমি তো কোনো কিছুই লুকাই নাই, যা সত্য সবই বলেছি, তাহলে এখন কেন? মাসুম তখন আমতা আমতা করে দৌড় দেয় রাস্তায়, বলে আমি নিজেকে শেষ করে দিব, তো তোমাকে বিয়ে করতে পারবো না, আমার বাবা মা মেনে নিবে না। আমি ওখানে একরকম পাগল হয়ে ওর পা জড়িয়ে ধরে কান্না করতেছিলাম, আমার সাথে এরকম করো না, আমার কিচ্ছু না, আমি সব শেষ করে ফেলেছি। মাসুম তখন বলে, প্রয়োজন আমি নিজেকে শেষ করে দিব, তো তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তখন বলি, নিজেকে শেষ করবি তো চল আমরা দুইজন একসঙ্গেই করবো, তুই বিয়ে না করলে এই সমাজে তো আমি মুখ দেখাতে পারবো না, আর আমার জীবন নষ্ট করে তুই আরেকটা মেয়েকে বিয়ে করবি? মাসুম তখন বলে, আমার জীবনে মূল্য আছে। তাহলে আমার জীবনের কোনো মূল্য নাই? ওখানে মানুষ জড়ো হয়ে যায়, সবাই সবটা জেনে আমাকে ওখানকার লোকেরা বাড়িতে পাঠিয়ে দেয়, বলে এটা আপনাদের ফ্যামিলির ব্যাপার, বাড়িতে যে সব সমাধান করে। এক রাত্রের মধ্যে আমাদের পুরো এলাকা ছড়িয়ে যায়, সবাই আমার উপরে আঙ্গুল উঠানো শুরু করে। আমি টাঙ্গাইল কোর্টে যাই কেস করার জন্য। প্রথম মামলাটা ভালোই চলছিল, ওসি যিনি ছিল উনি ভালো ছিল, যখনই ওসি পরিবর্তন হয়ে যায় তারপর মামলাটা কেমন জানি ঢিসমিস অবস্থা। সমাজের মানুষ জানার পর আমাদেরকে এক ঘরে করে দেওয়া হয়, সমাজ থেকে বাদ দেওয়া হয়। সমাজের পুরো মানুষ আমার দিকে শুধু ছিছাক্কু করতেছে, আমাকে দেখলে শুধু সবাই একটা কথাই বলতো, আমার চরিত্র খারাপ, ওই ছেলে নাকি কোনো দোষী নাই। মাসুমের দুলাভাই বলে, যেখানে মানুষ শেষ করে দিলেই বিচার হয় না, ওই দেশে তোমার বিচার হবে? বরঞ্চ 1-2 লাখ টাকা নিয়ে চুপ হয়ে যাও, স্বামী সংসার করো, না হলে আরেকটা বিয়ে করো। তোমাদের মতো মেয়ের কি চরিত্র ঠিক আছে? প্রথম প্রথম কেসটা ভালোই চলছিল, তারপর কেসটা কেমন জানি ধামাচাপা পড়ে যাচ্ছিল। সবকিছু জানাজানি হওয়ার পর আমার স্বামী বেল্লালের সঙ্গে একদিন আমার দেখা হয়েছিল, আমাদের বাড়িতে এসেছিল। তার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, সবটাই তাকে খুলে বলেছিলাম, আমি তোমাকে ঠকিয়েছি, ছেলেকে কষ্ট দিয়েছি, তোমরা আমাকে পারলে মাফ করে দিও। ওই দিন শুধু আমার স্বামী বেল্লাল একটাই উত্তর দিয়েছিল, আমার সংসারে থেকে তুমি অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছো, একরকম সংসারই করেছো, আমাকে বললেই তো হতো, প্রয়োজনে ওকে আমি ধরে এনে তোর সাথে বিয়েটা অন্তত দিয়ে দিতে, আমাকে বললেই হতো, প্রয়োজন ওই ছেলেকে এনে ধরে এনে তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিতাম, যেভাবেই হোক। দরকার ছিল না আমাকে এভাবে ঠকার আর তোমার এভাবে সমাজে দুর্নাম করা। আমার স্বামী আমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু তার প্রকাশ করাটা ছিল একদম জঘন্য। সে যদি একটু আমার সাথে ভালো বিহেভ করতো, আমাকে যদি একটু বুঝতো, ক্যাটক্যাট না করতো, তাহলে হয়তোবা মাসুমের পাল্লায় আমি কখনো পড়তাম না। যখন আমার স্বামী আমার সঙ্গে ক্যাটক্যাট করতো, তখন মাসুমের মিষ্টি কথা আমি ভুলে যেতাম। আমার ধ্বংসের জন্য কে দায়ী আমি জানি না, তবে আমার নিজের প্রতি এখন নিজে ঘৃণা হয়। কি করেছে আমি, কার জন্য স্বামী, সন্তান, সংসার সবকিছু ছেড়ে দিয়েছি। যখন কষ্ট ছিল তখন স্বামীকে ছাড়িনি, আর যখন সুখের দেখা পেয়েছিলাম তখন পরকে লিপ্ত হয়েছি। এখন আমার কেসটা কোর্টে আছে, তবে ধামাচাপা পড়ে যাওয়ার মতো। এখন আমি এলাকায় থাকতে পারি না, আমাদের সমাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় একটা রিলেটিভের বাসায় কোন রকম আশ্রিতা হয়ে আমি বেঁচে আছি। ওর দুলাভাই বলেছে মাসুমের যেখানে পাক সেখানে মাসুমের দুলাভাই বলেছে যেখানে পাক সেখানে নাকি আমাকে বালু চাপা দেওয়া হবে। মাসুমের নাকি কোনো দোষী ছিল না, আমি নাকি তাকে উস্কিয়েছিলাম। যে কামলাগুলো আমাদেরকে সহযোগিতা করেছিল মাসুমের খালাবাড়ি, তারাও আমার হয়ে একটা সাক্ষীও কেউ কোর্টে দেয়নি। আমি নাকি সব বানিয়ে বলেছি, মাসুমের নাকি এখানে কোনো দোষ ছিল না। আমি একজন বিবাহিত নারী, বয়স্ক, আমি সব বুঝি, আমি নাকি বলে প্ল্যান করে করেছিলাম এটা। না পাচ্ছি ভালো কাপড়, না পাচ্ছি 3 বেলা খাবার, 3 বেলার জায়গায় 1 বেলা পাচ্ছি। চুপ না, 3 বেলা পেট ভরে খেতে পারছি, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে বেঁচে আছি। ঘৃণা হয় আমার নিজের প্রতি নিজের। কি করেছি আমি, আর কোন প্রেমে নিজেকে শেষ করে দিয়েছি। এটা একজন সত্যি আপু লাইভ স্টোরি টাঙ্গাইল থেকে লিখে পাঠিয়েছে। ধন্যবাদ সবাইকে।